আপনি যে নিজেকে রুগী বানালেন, তা এতে করে নিজের প্রতি যে আপনি দায়িত্ব অবহেলা করলেন শুধু তাই না, আপনি আপনার বাচ্চার প্রতিও দায়িত্ব অবহেলা করছেন, সংসারের প্রতিও দায়িত্ব অবহেলা করছেন, এবং আপনি নিজেকে ধ্বংস করছেন, আপনি একটা পরিবারকে ধ্বংস করতেছেন। যাদের সময় নেই তাদের জন্য জেগে লাইফস্টাইল। এই প্রতিষ্ঠান হচ্ছে মানুষকে ওষুধ মুক্ত করার প্রতিষ্ঠান, প্রকৃত সুস্থতায় ফিরিয়ে আনার প্রতিষ্ঠান। আমরা ব্যায়াম করি না অথচ আল্লাহ শক্তির চর্চা পছন্দ করেন। আমরা রাত জাগি অথচ আল্লাহ আর্লি ঘুমানো পছন্দ করেন। আমরা 6 বেলা খাই অথচ আল্লাহ মাঝে মাঝে না খেয়ে থেকে রোজা রাখা পছন্দ করেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহর দরবারে আমরা লাখো কোটি শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। তো আজকে আমাদের অনেক কিছু বলার ইচ্ছা, তবে আমি মনে করি যে আমাদের মূল রোগের যে কারণগুলো আছে সেগুলো সবার আগে বোঝা দরকার। যেমন আমরা যখন সুস্থ থাকি তখন আমাদের শরীরে কোনো রোগই থাকে না, তারপরে ধীরে ধীরে আমাদের শরীরে ইনসুলিন রেজিস্ট্যান্স হয়, তারপরে এটা হয় ডায়াবেটিস, এবং এরপরে হয় হচ্ছে 60-70টা রোগ এবং এগুলোর কমপ্লিকেশনস। যেমন ধরেন একটা লোক ডায়াবেটিস হয়, কয়েকদিন পর দেখা যাচ্ছে তার প্রেশারও হয়, বা প্রেশার হয় তারপরে ডায়াবেটিস হয়। তাহলে অনেকেই বুঝে না যে ডায়াবেটিস, প্রেশার, পিসিওএস, পিসিওডি, ইরেকটাইল ডিসফাংশন, ব্রেন স্ট্রোক, প্যারালাইসিস, ফ্যাটি লিভার, গাউট, আর্থারাইটিস, অবিসিটি বা ওজন বেশি, অ্যাজমা, ডিমেনশিয়া, অ্যাথেরোস্ক্লেরোসিস, স্মৃতিভ্রষ্ট রোগ ইত্যাদি। এবং এগুলো সব কিছুর মূল হচ্ছে ইনসুলিন রেজিস্ট্যান্স। মানে এটা একটা গাছেরই ডালপালা, একটা গাছেরই ডালপালা, বুঝতে পারছেন? তাহলে এই যে গাছটা ইনসুলিন রেজিস্ট্যান্স, প্রথমে থাকে চারা গাছ, এবং এই ইনসুলিন রেজিস্ট্যান্স থেকে পরবর্তীতে হচ্ছে একটা বড় গাছ হয় এবং তার ডালপালা বিস্তার করে। এখন শুধু ডায়াবেটিস থেকে হয় আরও অনেকগুলো কমপ্লিকেশন, যেমন যাদের ডায়াবেটিস তাদের চোখ নষ্ট হয়, এটাকে বলে ডায়াবেটিক রেটিনোপ্যাথি। নিউরোপ্যাথি, নার্ভ ড্যামেজ হয়, এটাকে বলে ডায়াবেটিক নিউরোপ্যাথি। এবং নার্ভ ড্যামেজ হয়ে অনেকের আঙ্গুল কাটতে হয়, পা কাটতে হয়। তাই বাচ্চারাও দেখেন একটা মা অসুস্থ থাকলে তাদের এই শিশু মনের ভিতরে, পবিত্র ছোট্ট মনের ভিতরে কত কষ্ট থাকে যে আমার আম্মু প্রেশার, আমি স্কুলে যাব, আম্মু শুয়ে আছে, এখন যদি তাকে নিয়েও যায় আম্মু, তো আম্মুর তো অনেক কষ্ট হচ্ছে, আম্মু তো খুব কষ্ট পাচ্ছে, আমাকে নিতে তো তার অনেক কষ্ট লাগতেছে। তো এই যে আপনারা যে নিজের প্রতি দায়িত্ব নাই, এখন বাচ্চাদের প্রতিও তো আপনি দায়িত্ব পালন করতে পারতেছেন না। একটা সুস্থ মাই তো তার সন্তান, সংসারের প্রতি দায়িত্ব পালন করতে, তা আপনি যে নিজেকে রুগী বানালেন, তা এতে করে নিজের প্রতি যে আপনি দায়িত্ব অবহেলা করলেন শুধু তাই না, আপনি আপনার বাচ্চার প্রতিও দায়িত্ব অবহেলা করছেন, সংসারের প্রতিও দায়িত্ব অবহেলা করছেন, এবং আপনি নিজেকে ধ্বংস করছেন, আপনি একটা পরিবারকে ধ্বংস করতেছেন। তাহলে একটা মেয়ে কিভাবে নিজেকে ধ্বংস করে? সে তার খেয়াল খুশি মতো খায় যেটা তার মনে হচ্ছে, এবং বিশ্বাস করেন মেয়েদেরকে আপনি চেঞ্জ করতে পারবেন না। আপনার হাজব্যান্ড যতই বলুক যে এই তুমি এগুলো খায়ও না, আর হাজব্যান্ড অবশ্য বলতে পারবে না, হ্যাঁ তো ঘরে একটাই মাথা, একদম ঘাট থেকে মাথা নামায় দেবে। হ্যাঁ, তো যাই হোক, যদি আমরাও বলি যে বোন ওই ঘুরে ফিরে সে ওই সয়াবিন তেলি খাইবো, ঘুরে ফিরে আবার সে ব্যায়াম ছেড়ে দিবে কয়দিন পরে, ঘুরে ফিরে আবার রাত জাগা শুরু করবে, ঘুরে ফিরে আবার টেনশন করা শুরু করবে, হ্যাঁ, ঘুরে ফিরে আবার সে আগের লাইনে চলে যাবে। তা আমাদের কয়েকদিন মানলো, হ্যাঁ, কয়েকদিন পরেই সে তার যা তাই, মানে কয়েকদিন পরে এরা হলো এই যে ইলাস্টিকের মতো ছেড়ে দিলে আগের মতো, কয়েকদিন মানে টানে, হ্যাঁ একটু ব্যায়াম করে, একটু সকালে ওঠে, এই কিছুদিন পরে আবার তার আবার রাত জাগা। তাহলে এই যে আমরা মনে করেন যে নিজেকে পরিবর্তন ধরেন একটু করলো কয়দিন, এই 2 দিনের বৈরাগী আবার যা তাই, এদেরকে আপনি কোনো দিনই মনে করেন যে এক্সকিউজ দিতে, হ্যাঁ আমি কেন ঘুমাইতে পারি না, 1 ঘন্টা 2 ঘন্টা যদি আপনি বলেন এখানে সারাদিন লেকচার দিবে যে সে কেন ঘুমাইতে পারে না, কত সমস্যা তার, এই সাপোর্ট করে না, ওই সাপোর্ট করে না, জামাই সাপোর্ট করে না, পোলাপান আছে, এর পড়াশোনা আছে, ওর এই আছে সেই আছে। তো ভালো ছাত্রী তো রাত 9টা 10টা ঘুমায়, তোমার পোলা কোন ছাত্র কোন ছাত্রী তোমার বাসায় আছে যে কিনা 12টা 1টা 2টা পর্যন্ত পড়ে, আর মাও কি খুশি, ওরে বাবা আমার ছেলে কত ভালো। আমাদের প্রবলেমটা হয়েছে কি, আমি নিজে করব না কিছু, ডাক্তার করে দিবে, স্যার আমারে সুস্থ করে দেন। আরে ভাই আপনি নিজেকে রুগী নিজেই বানাইছেন। যে একটা লোক রুগী হয় কি করে, আসেন এটা নিয়ে একটু আলোচনা করি। এই যে ইনসুলিন রেজিস্ট্যান্স কিভাবে হয় বলেন? কোষে ওভারলোড, বলেন কোষে ওভারলোড। তাহলে কোষে ওভারলোড হয় কি করে? কোষে ওভারলোড হয় কি করে? ধরেন আমি যদি খাই, যদি ব্যবহার না করি, তাহলে কি হবে? আস্তে আস্তে জমতে থাকবে। কি জমতে থাকবে? চর্বি। বলেন চর্বি, চর্বি চর্বি। আমি খাই আর জমাই, ব্যাস, বেশি খায়, বারবার খায় আর চর্বি জমায়। তাহলে এইভাবে সব রোগ হবে। তাহলে এইভাবে ইনসুলিন রেজিস্ট্যান্স হবে, এখান থেকে 60-70টা রোগ হবে, সব রোগ এখান থেকে। একটা লোক যদি তার এতটুক স্বভাব এটুক থাকে যে
সে খায় আর জমায়, তাইলে সে রুগী হবে, কোনো চিন্তা। সে মাজা ব্যথা চায়, হবে। গিরা ব্যথা চায়, হবে। গিরা কাটতে চায়, হবে। মানে কি হবে না, নার্ভ ড্যামেজ করতে চায়, হবে। পা কাটে ফেলতে চায়, হবে। টেনশন হবে, রাত জাগাও হবে। তারপরে প্রেশার, হ্যাঁ হবে। স্ট্রোক হবে, প্যারালাইসিস, পিসিওডি, পিসিওএস থেকে শুরু করে ইরেকটাইল ডিসফাংশন, ইনফার্টিলিটি, মানে মেয়েদের বাচ্চা হয় না, বুকে লোম গজায়, দাড়ি হয়, মোছায়, সব হবে। কি চায় সে, কোন রোগ তার দরকার, সব পাবে। শুধু এতটুকু যদি তার ভিতরে গুণাবলী থাকে যে সে খায় আর জমায়। বলেন, তাহলে জমতে জমতে কি হবে, মোটা গদা হবে, আস্তে আস্তে ভুঁড়ি একটা বড় হবে, লিভারের মধ্যে চর্বি জমবে, এই তো হয়ে গেল শুরু। তারপর তো সব শেষ। বুঝলেন না কথা, রোগ শুয়ে হয়ে ঢুকবে, ফাল হয়ে বেরোবে একেবারে। তখন লাস্টে এসে কবে আমি 24টা ওষুধ খাই, আমি 28টা ওষুধ খাই, এই পর্যায়ে চলে আসবে। কি ভুল বললাম? তাহলে এই যে যারা ওষুধের পথে হাঁটতেছেন, অবশ্যই আপনার দেখা উচিত যে এটা শেষ কোথায়। শেষ হলো অপারেশন, কাটাছেড়া, ওষুধের বৃদ্ধি, হ্যাঁ, তারপরে ইনসুলিন, যাদের ডায়াবেটিস আছে, তারপরে বুক ফাড়া, ওপেন হার্ট, হ্যাঁ, তারপর ফ্যাটি লিভার, আস্তে আস্তে সিরোসিস, লিভার ট্রান্সপ্লান্ট, তারপরে কিডনি, ধীরে ধীরে ডায়ালাইসিস, ট্রান্সপ্লান্ট। তা আপনার কিছু টিকবে না। ওদিন অত্যন্ত মর্মান্তিক একটা লোক এসে বলে গেল, খুবই, গতকালকের যে লাইভটা দেখেন নাই তো আপনারা, যে সে আমাকে ফলো করছিল এক সময়, পরে ওই যে বউ সাড়া দেয় না, তারপরে অন্য কেউ সাপোর্ট করে না, তারপরে এখন তার পা কেটে ফেলছে, এখন বউর ভাল লাগতেছে। ভাল লাগতেছে না, কষ্ট পাচ্ছে, কিন্তু সে বুঝে নেয় আর কি, ও বুঝে নেয়, আরে পিঙ্ক সল্ট কেন, আমি সাদা লবণ খাবো, হ্যাঁ, আর ওই লবণের টাকা বাঁচায় একটা শাড়ি কিনবো, হ্যাঁ, অথবা গয়না কিনবো, এটা তার লাভ মনে করছে। আর এই খাওয়ার পিছনে টাকা খরচ করলে তো সমস্যা। তো এই অলিভ অয়েল না খেয়ে আমি সয়াবিন খাবো, নাহলে কেরোসিন খাবো, হ্যাঁ, খাইয়া আমি মনে করেন যে তাও আমি একটা গয়না কিনবো। এ হলো তাদের চিন্তা, মানে খাওয়ার টাকা বেচায়, হ্যাঁ, সম্পদ গড়ব। বুঝেন নাই, মানে নিজেকে ধ্বংস করিয়া সে গলায় মতির মালা লাগাইব, হয়তো গলার মধ্যে কালা দাগ হয়ে গেছে, কি ইনসুলিন রেজিস্ট্যান্স। বুঝেন নাই কথা। তা এখন মানে শরীরের মধ্যে রোগ ভর্তি, গলার মধ্যে মতির মালা দিয়ে কী লাভ? লাভ আছে? ওটা তো গলায় ফাঁস দেওয়ার মতো, গলায় ফাঁস। তো এরা কোথায় টাকা ইনভেস্ট করবে আর কোথায় বাঁচাবে বোঝে না। তো যাই হোক, ওই লোকটার এখন যে পা কেটে ফেলছে, 8 লাখ টাকা খরচ হয়েছে, পাওয়া গেছে কাটার। ওই কালকে দাঁড়ায় দাঁড়ায় উনি বলতেছিল, খুব কষ্ট লাগলো, এবং উনি মানে আমাকে চিরকুট পাঠাইছে যে আমি বলতে চাই যে আমি এই যে এই ভুলটা করে আমার পাটাও গেল, 8 লাখ টাকাও গেল, অথচ একটা সরিষার তেলে কয় টাকাই বা লাগে, আর একটা অলিভ অয়েলে কয় টাকা লাগে। এই বোতলটা আপনার শেষ করতে একজন খেলে 6 মাস লাগবে, 4 থেকে 6 মাস লাগবে, যদি একা কেউ খায় এই বোতল। বুঝতে পারছেন? হ্যাঁ, এর বেশিও যায়, হ্যাঁ। কিন্তু তাহলে ডেলি 10 টাকাও খরচ হয় না হিসাবে। তাহলে আপনি ওই যে 8 লাখ টাকা এক বৈঠকে দিলেন, সাথে পাঠাও গেল, এটাই ভালো। ওই যে পিঙ্ক সল্ট আর সাধারণ লবণ আর পিঙ্ক সল্টের দামের পার্থক্য বা কব, আর লবণ মানুষ কতটুকুই বা খায়, ডেলি 5 টাকার লবণও তো খায় না ভাই। তো তাইলে কিভাবে সে মানে হিসাব মিলাইতে পারে না। হিসাব মেলানো ভার দায় বা একাকার, মানে বুঝছেন, মানুষে এখন হিসাব মেলাইতে পারে না, মানুষ নিজের হিসাব বুঝে না। এই যে আপনি সুস্থ থাকলে কত মজা লাগতো, বলেন লাগতো না? রুগী হয়ে কি মজা পাইতেছেন না? তাহলে এই যে মজাও পাইতেছেন না, আমরা তো মজা পাইতেছি, বিলিভ মি, প্রতিটা সেকেন্ডেই মজা পাই। আমাদের সফলতা, আমরা স্যার আপনি কি সফল হইতে চান, আমাকে এই যে এই মুহূর্তে আমার ভাল লাগতেছে, এটাই আমার সফলতা। তো কি, আর ফিউচারে কী হবে কেটা জানে, তুই একটু পরে মরেও যাইতে পারস, তো ফিউচারে তুই কী সফল হবে? আর এখন আপনারা যন্ত্রণা ভোগ করছেন, এটাই আপনার ব্যর্থতা। আপনি জীবনে যাই করছেন, এই যে এখন যে আপনার শক্তি না, এটাই আপনার ব্যর্থতা। আপনি কি হয়েছেন সেটা তো বিষয় না। ইউ উইল নট এনজয় উইদাউট ইউর হেলথ। আপনি তো এনজয় করবেন না। তা আপনি সফল হয়ে গেছেন, বিরাট পৃথিবীর মালিক হয়ে গেছেন, কিন্তু হ্যাঁ, আপনি মনে করেন যে সাফার করতেছেন ক্যান্সারে, তো আপনি কি সফল? হইতে পারে আপনার কাছে এইটাই সফলতা, আমার কাছে না। এখন আমাদের সময় আসলে কমে গেছে, তো আমাদের শেষ করতে হবে, কারণ আপনাদেরও অনেক কাজ আছে। তো আমরা শেষ করে দিচ্ছি। তবে এই যে জিনিসটা দিয়ে আমরা শুরু করছিলাম, এটা দেখেন আপনারা বুঝতে পারছেন কিনা। আর আরেকটা কথা হচ্ছে যে এখানে অনেকে বলে না যে আমি ওদিন একটা এই যে এখানে এই যে পেস্টের মধ্যে এই যে কত পার্সেন্ট জানি আছে, ওরা ওই যে এটা হলো উমেন মানে মহিলাদের সংগঠন আছে, মহিলা
মালিক টালিকও মহিলা। এই তো কিছু কিছু দেখবেন যে আমি ওদিনও একটা মাউথওয়ার দেখলাম, ওখানে বলছে যে আমরা এই আয়ের 5% আমরা এই সংগঠনকে দেই বা ইত্যাদি ইত্যাদি, আর আমাদের আয় সবই ওখানেই প্রায় সব কিছুই আপনাদের জন্য চলে যায়। আমি কি বোঝাতে পারছি? তার মানে আপনি একটা নারকেলের তেল কিনলে ওই রিটার্নে আপনারাই পাবেন, আপনি একটা ঘি কিনলে রিটার্নে আপনারাই পাবেন, বুঝতে পারছেন? হয়তো সেবা হিসাবে পাবেন, হয়তো অন্য হিসাবে পাবেন, হয়তো প্রতিষ্ঠানে আরও লোক যেমন ওদিন গতকালকে অনেকে দাঁড়ায় ছিল, তা এখন আমার যদি কনফারেন্স রুমটা আর একটু বড় হইতো তাহলে আর দাঁড়ায় থাকতে হতো না। আবার আজকে আবার কিছু চেয়ার আছে খালি, তা এখন মানে প্রতিদিনই যদি মনে করেন একই রকম লোক আসতো তাহলে না আমরা প্রতিষ্ঠানটাকে আবার নতুন করে সাজাইতাম, ভাবতাম যে এভাবে সাজানো যাবে। তো দেখা গেলো আমি যেমন আজকে কত চেয়ার খালিও আছে, হ্যাঁ, আবার যদিও আজকে লোক আছে তারপরে হয়তো আসা যাওয়া করতেছে, দাঁড়ানোর কোনো দরকার নেই, সামনে চেয়ার খালি আছে, আপনারা পিছনে দাঁড়ায় না থেকে এখানে এসে বসতে পারেন যারা পিছনে দাঁড়াইছে। তো এরকম, তো এই যে প্রতিষ্ঠানকে ভালোবাসা, এই যে বোন যেটা বললো, এই আপনি এখান থেকে প্রোডাক্ট নিচ্ছেন মানে আপনি শুধু সুস্থ হচ্ছেন তা না, আরও লক্ষ লক্ষ মানুষকে আপনি সুস্থ হতে সাহায্য করতেছেন, মানে আপনি আন্দোলনের সাথে আছেন, এই আন্দোলনটাকে আপনি সফলতা দিতে যাচ্ছেন। এভাবে চিন্তা করতে হবে। আপনি এখানে টেস্ট করাচ্ছেন মানে আপনি শুধু নিজের টেস্ট করাচ্ছেন, আরও লাখ লাখ মানুষকে ওষুধ মুক্ত করতে আপনিও সাহায্য করতেছেন, মানে আপনিও কন্ট্রিবিউট করতেছেন। সো আপনি এখানে যদিও সুস্থ হতে আসছেন, কিন্তু সুস্থ হতে এসেও অলরেডি আপনি একটা সামাজিক দায়িত্ব এমনিতেই পালন করতেছেন। কি বোঝা গেল? মানে আপনারা অলরেডি উইন হয়ে গেলেন যে আপনি একটা প্রোডাক্ট নিয়ে আপনি নিজেও সামাজিক দায়িত্ব পালন করে ফেললেন, মানে কারণ এইটার উপার্জিত অর্থ থেকে আরও বেশ কিছু মানুষ সেবা পাবে। এইটা বুঝতে হবে, এই জিনিসটা বুঝতে হবে, বুঝলেন? ব্যবসা তো আমরা সবাই করে, কিন্তু এই ব্যবসার উদ্দেশ্য হচ্ছে এটা, যে এটা এমন একটা, আমরা যেটাকে বলি হচ্ছে আমরা যখন মারা যাব, মারা যাওয়ার পরও কিছু কিছু কাজ যেগুলো নেকি হিসেবে কবরে যেতে থাকবে, এটাকে কি বলে? সদগায়ে জারিয়া। তা এখন এই সদগায়ে জারিয়ার মতো একটা কাজ, ধরেন এই আপনি একদিন থাকবেন না, আমি একদিন থাকবো না, কিন্তু এই প্রতিষ্ঠানের প্রতি আপনার ভালোবাসা, এই প্রতিষ্ঠানের প্রতি আমাদের, বা এই প্রতিষ্ঠান তৈরি করা এবং এটার সব কিছু যদি প্রতিষ্ঠান থাকে তাহলে ইনশাল্লাহ আমরা সবাই কবরে এই সব পাবো, ঠিক কিনা? তাহলে আপনি যখন চিন্তা করবেন কিরে ভাই আমি এই সব কোত্থেকে আসলো, বলে কেন তুমি একটা অলিভ অয়েল কিনছিলা, এই অলিভ অয়েল থেকে এত টাকা লাভ হয়েছিল, এই টাকা দিয়ে আরেকটা লোককে সেবা দেওয়া হয়েছে, হ্যাঁ, সে এটা সুস্থ হয়েছে, ওষুধ মুক্ত হয়েছে, সে এখন রোজা রাখতে পারে, এখন সে নামাজ পড়তে পারে, তো ওই সোয়াবটা ভাগ টাগ করিয়া সবাইরে দেওয়া হয়েছে, তো তোমার ভাগে এতগুলো আসছে। আবার আল্লাহ তাআলা সেটা আবার বাড়াইছে 700 গুণ, পরে করে ওরে বাবা এত কিছু, ব্যাপারটা চিন্তা করেন, এটা হইতে পারে না নাকি পারে না? এমনকি আপনার মৃত্যুর পরও হইতে পারে না, পারে না? এইভাবে এটা ভাবতে হবে। এটা অ্যাকচুয়ালি কোনো প্রতিষ্ঠান এমন যেখানে মানুষ সুস্থ হয়, রোগমুক্ত হয়, পুরো সেবাটা আমরা করছি যে আপনাদের সুস্থ করে রোগমুক্ত করা, ওষুধ মুক্ত করার জন্য। দিন শেষে এইটা হচ্ছে বড় জিনিস এবং এইখানে ফোকাসটা থাকতে হবে, তাহলে ফোকাসটা রাইট ট্র্যাকে থাকবে। আর বাকি যা কিছু আলোচনা হবে এটা হলো জাস্ট ফোকাসটাকে আরেক দিকে ডাইভার্ট করে দেওয়ার জন্য। কিটো ডায়েট, ফোকাস ডাইভার্ট করা, হ্যাঁ, উনি কী কথা সথা বলে, বাবারে বাবা, মনে হয় যে উনি একমাত্র জ্ঞানী আর কেউ নাই, ওই যে ফোকাস ডাইভার্ট করা, ব্যাপারটা বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ, তো আল্লাহ খোদা করে, তো হ্যার মাথায় টুপি নাইকা, জুব্বা নাইকা, ওই ফোকাস ডাইভার্ট করা, ব্যাপারটা বুঝছেন? নানান রকম কথা হবে, সেটা হলো ফোকাস ডাইভার্ট করার জন্য। কিন্তু মোদ্দা কথা আপনাকে যেটা বুঝতে হবে যে এই প্রতিষ্ঠান হচ্ছে মানুষকে ওষুধ মুক্ত করার প্রতিষ্ঠান, প্রকৃত সুস্থতায় ফিরিয়ে আনার প্রতিষ্ঠান। অতএব এই প্রতিষ্ঠানে সব কিছু আমার ভালোবাসার অংশ হিসেবে থাকবে, আমার দোয়ার অংশ হিসেবে থাকবে, এবং আমি আমার জীবন দিয়ে হলেও এটাকে বাঁচানোর চেষ্টা করব, এটার পাশে থাকার চেষ্টা করব। এই আন্দোলনকে থেমে যেতে দেওয়া যাবে না, নিভে যেতে দেওয়া যাবে না। এইভাবে জাহাঙ্গীর কবির না, প্রতিষ্ঠানটাই বড়, বুঝতে পারছেন? এই প্রতিষ্ঠানটাই বড়, জাহাঙ্গীর কবির না। জাহাঙ্গীর কবিরের জায়গায় হয়তো আরেকজন আসবে, কিন্তু এই প্রতিষ্ঠানকে টিকে থাকতে হবে। আমি চলে গেলেও, আমি হজে গেলেও আপনারা এখানে আসবেন, এটাই দেখবো। তাহলে আমি যে এখনই যদি না আসেন তাহলে মরে গেলে তো আর আসবেন না, তাহলে তো প্রতিষ্ঠান শেষ হয়ে যাবে, তাহলে মানুষ সুস্থ হবে কিভাবে, রোগ মুক্ত হবে কিভাবে? তাহলে প্রতিষ্ঠান তো থাকতে হবে। এই জন্যে এটাকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার চেষ্টা করছি আমরা। তো এই জন্যে খুব সাবধান এবং খুব চিন্তাভাবনা করতে হবে আপনাদেরকে, এবং আপনাদের করণীয়গুলো আপনাদের ভালো করে আপনাদের বুঝতে হবে যে আপনাদের কি করণীয়। এই যে ইনসুলিন, এই যে রেজিস্ট্যান্স, এই যে কোষে ওভারলোড, এই যে রক্তের চিনি কোষে ঢুকতে পারছে না, এই যে আমি যা যা বললাম সব এর জন্য দায়ী হচ্ছে আমরা ব্যায়াম করি না অথচ আল্লাহ শক্তির চর্চা পছন্দ করেন, আমরা রাত জাগি অথচ আল্লাহ আর্লি ঘুমানো পছন্দ করেন, আমরা 6 বেলা খাই অথচ আল্লাহ মাঝে মাঝে না খেয়ে থেকে রোজা রাখা পছন্দ করেন, এবং আমরা পরিমিতিবোধ বজায় রেখে এটা পছন্দ করেন, এবং আমরা যেন 5 ওয়াক্ত নামাজ মসজিদে যাই এটা আল্লাহ পছন্দ করেন। এই ব্যাপারে আপনাদের ধারণা আছে, জানেন তো নাকি?
কি বলেন তো, আল্লাহ তাআলা কি পছন্দ করেন? পুরুষরা ঘরে বসে নামাজ পড়বে? আচ্ছা, ভালো। তাইলে এখন ফজরের নামাজে তো তাইলে মসজিদ ভরে উতলায় পড়ার কথা, কারণ আমরা মুসলমান দেশে বাস করি, তাই না? তা এখন রোজার মাসে যে কয়জন অন্তত নামাজ পড়তো রোজার মাসে, আমি দেখছি মসজিদে 3-4 তলা পর্যন্ত লোক। আপনাদের মসজিদে কেমন অবস্থা ছিল? এখন 2-3 কাতারও নাই। হ্যাঁ, 3-3.5, এক এক মসজিদে এক এক রকম, কোথাও 2। গ্রামে এমন মসজিদ আছে যে শুধু ইমাম সাহেব একাই আছে, সাথে মুয়াজ্জিন, একজন মুসল্লিও নেই, এরকম আছে হ্যাঁ গ্রামে। তো তাইলে এই যে আমরা যা ভালো বুঝি তাই করি নাকি? তাইলে জামাতে নামাজ পড়লে কি কি সুবিধা? এখন আপনারা তো আর হুজুরদের ওয়াজ শুনে তো নামাজ পড়েন না, বুঝছি। দেখেন ডাক্তারের ওয়াজ শুনে যদি পড়েন কিনা, যে জামাতে নামাজ পড়লে আপনার সার্কাডিয়ান রিদম ঠিক হবে। অর্থাৎ আমরা ফজরের নামাজ পড়তে যাই সূর্য ওঠারও আগে। তা এখন ফজর পড়েই যদি আমি হাঁটতে বেরোই আধা ঘন্টা, তাহলে তো আমার দিনের সব কাজ শেষ। নিজের জন্য আর তো কিছু দরকার নেই, শেষ। মাত্র 30 মিনিট যদি নিজের জন্য সময় দেন তাহলে তো হয়ে গেল। এইটুক সময় যার নাই তার সুস্থ হওয়ার দরকার নেই, তুই রুগীই থাক। আমার কথা বুঝতে পারছেন তো? কালকে একজন ওই যে গেছি একটা শোরুমে, বলতেছে স্যার একটু মানে লাইফস্টাইল মানতে চাই কিন্তু সময় নেই। আমি কই যাদের সময় নেই তাদের জন্য জেগে লাইফস্টাইল কেন? কারণ আপনি ভোরে উঠবে, ফজরের নামাজ পড়বেন, আধা ঘন্টা নিজেকে সময় দিবেন, শেষ। আর সারাদিন না খেয়ে থাকতে পারবেন, কোনো কষ্ট নাই। তো বাসায় যেয়ে খাবেন। আর যারা আমাদের ফলো করেন এরা ব্রেকফাস্ট করবে, স্ন্যাক্স করবে, তো আধা ঘন্টা ওখানে শেষ। মিড মর্নিং স্ন্যাক্স 15 মিনিট শেষ, 45 মিনিট। দুপুরে খাবে আর রসায় আরও 45 মিনিট শেষ, কয় ঘন্টা গেল? তারপরে বিকেলে আবার নাস্তা করবে, আরও 15 মিনিট শেষ, কয় ঘন্টা গেল? রাতে আবার খাবে, ওখানে আধা ঘন্টা লাগবে। হ্যাঁ, আবার ঘুমানোর আগে বলে দুধ খাবে না কি খাবে, যাই হোক। তা খায় কয় ঘন্টা সারাদিনে? হ্যাঁ, তারপর টয়লেটে কয়বার যায়? তো যারা আমাদের ফলো করে হয়তো সারাদিনে একবেলা খায়, তো তার যে কয় ঘন্টা খাবার থেকে বাঁচে, সেখান থেকে আধা ঘন্টা ব্যায়াম করবে। আর টাকাও বাঁচবে, 6 বেলা খাইতে যে টাকা লাগে এখন তার 1 বেলা 2 বেলা কম টাকা লাগবে, অল্প খেলে হবে। বুঝতে পারছেন? তাহলে সে সারাদিন কাজ করবে, প্রোডাক্টিভিটি সারাদিন। ফজর 4টা বাজে উঠবে, একেবারে সন্ধ্যা পর্যন্ত কাজ করবে, ব্যাস এসা পড়িয়া ঘুম দিবে, আবার উঠবে, সারাদিন কাজ করবে। এটা হলো জেকে লাইফস্টাইল। জেকে লাইফস্টাইল, ওষুধ মুক্ত সুস্থ জীবন।